8 বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ফের আসার আলো, বাংলাদেশের নিজস্ব রোডম্যাপ তৈরির তাগিদ। বিমানসহ 6 এয়ারলাইন্সের কাছে পাওনা 2100 কোটি টাকা। বিপাকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বন্ধ। রিজেন্ট, জিএমজি ও ইউনাইটেডের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। জ্বর, কাশি এবং হাতের মধ্যে লাল লাল হয়ে গেছে। চিকুনগুনিয়া যেহেতু বেড়ে গেছে, অবশ্যই মশা ওষুধ মারা খুবই জরুরি। চট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ, আক্রান্তের 70 ভাগেই 20টি হটস্পটের বাসিন্দা। মশা নিধনে ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে চিঠি সিভিল সার্জনের। 3 দশক ধরে বন্ধ আখাউড়া রেলওয়ে হাসপাতাল। রাতে বসে মাদক সেবীদের আড্ডা। সাপ্তাহিক ফার্মেসির কার্যক্রম অনিয়মিত, চালুর উদ্যোগ নেয়ার আশ্বাস। এবং চাঁদপুরে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ। থাকবে গবেষণাগার, ব্যাংক, রেস্তোরাঁ সহ নানা সুবিধা। অতিরিক্ত করারোপ না করার আহ্বান ব্যবসায়ীদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ চট্টগ্রাম বিভাগ, আর সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বাংলাদেশে আশ্রয় নেওয়ার 8 বছর পেরুলেও এখনো একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি নিজ দেশে। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথ আরও কঠিন করে তুলেছে। বিশেষজ্ঞরা তাই বলছেন, প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের উচিত স্পষ্ট রোডম্যাপ তৈরি করা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত দেখব সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। গুলিবিদ্ধ হয়ে পা হারান হাফেজ আহমদ। রাখাইনের শিকদার পাড়া গ্রামে সেনা অভিযানের ভয়াবহতা আজও তাড়া করে তাকে। প্রাণ বাঁচাতে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি জমান বাংলাদেশে, কিন্তু বেঁচে ফিরলেও গেল 8 বছরে ফেরা হয়নি স্বদেশে। হাফেজ আহমেদের মতো লাখো রোহিঙ্গার আস্থা নেই আর স্বদেশে ফেরা নিয়ে। আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাখাইনে প্রত্যাবাসন এখন যেন কেবল কাগজে কলমে। বেশি এখন যাই মনে হয় কুফুরের দেশ রাতে দিনে হাঁড়ি দেওয়া শান্তি করে দেখালা আর মগ বাগিলা বলে এখন এলাকা খাইছে তো যাইব ঠিক আছে, কিন্তু খরা রাখিব আর এখন যাই বেলা ফান নাই দে বন্ধ। গেল বছর থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। মিয়ানমার 8 লাখ রোহিঙ্গার তালিকা পর্যালোচনা করে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত বলে স্বীকার করে, কিন্তু এখন পর্যন্ত নেই বাস্তব কোনো অগ্রগতি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের উচিত এখনই নিজস্ব একটি স্পষ্ট রুটম্যাপ তৈরি করা। আশা করা যায় যে সামনে যে 2টি আন্তর্জাতিক বৈঠক আছে, সেপ্টেম্বরে জাতিসংঘে সাধারণ পরিষদের সাইডলাইনে যে বৈঠকটি হওয়ার কথা, আর আরেকটি হচ্ছে ডিসেম্বরে কাতারের দোহাতে যে আন্তর্জাতিক সম্মেলন, এবং দুটির ক্ষেত্রেই বাংলাদেশ সরকার একটা সমন্বয়ের কাজ করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, দিন দিন জটিল হচ্ছে প্রত্যাবাসন, তবে সবকিছুর পরেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধুমাত্র যদি এটি বাংলাদেশের হাতে থাকতো তাহলে আমরা তো 2018-19 প্রত্যাবাসন হয়ে যেত। বাংলাদেশ প্রক্রিয়াগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আগামী 24 আগস্ট কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন। চলবে 26 আগস্ট পর্যন্ত। সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের খুব কাছে হয়েও দেশছোয়া থেকে বঞ্চিত এই অসহায় জনগোষ্ঠী প্রতিদিনই বাঁচার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশীয় বিভিন্ন এয়ারলাইন্সের কাছে 2130 কোটি টাকা বকেয়া থাকায় বিপাকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এর মধ্যে শুধু বাংলাদেশ বিমানের কাছে বকেয়া 1783 কোটি টাকা। আর বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ার, জিএমজি এবং ইউনাইটেড এয়ারলাইন্সের কাছে আটকে আছে আরও 337 কোটি টাকা। অবশেষে বকেয়া পাওনা আদায় বন্ধ এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। শাখাওয়াত টিভির ক্যামেরায় কমল দে জানাচ্ছেন বিস্তারিত।
শাহ আমানত বিমানবন্দরের তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী পরিবহনে নিয়োজিত 7টি বিমান সংস্থার মধ্যে 6টির কাছে 354 কোটি টাকা মূল বিল, 93 কোটি টাকা ভ্যাট ছাড়াও 1682 কোটি টাকা সারচার্জ সহ মোট বকেয়া 2130 কোটি টাকা। এর মধ্যে শুধু বিমান বাংলাদেশের কাছে 264 কোটি টাকা মূল বিল, 80 কোটি টাকা ভ্যাট ও 1439 কোটি টাকা সারচার্জ বকেয়া রয়েছে। অনেকদিন ধরে পেন্ডিং সরকারের বকেয়া আছে কিছু এয়ারলাইন যারা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, যেমন আমরা বলি রিজেন্ট এয়ার, জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, এদের কাছে অনেক টাকা সরকার পায়। অ্যারাউন্ড 600 কোটি টাকার মতো বকেয়া ছিল। তো রিসেন্টলি তারা হয়তো বা 3টা স্লটে অনেকটা কাভার করেছে, এখনও প্রায় 265 কোটি টাকার মতো তার কাছে আমাদের বকেয়া আছে। মূলত এয়ারলাইন্স কোম্পানিগুলোর কাছ থেকে 6 ধরনের অ্যারোনটিক্যাল চার্জ আদায় করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া আরও অন্তত 4 ধরনের নন অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় বিপুল বকেয়া জমে যায় বিমান সংস্থাগুলোর। আমরা তাদের কাছে চিঠি পাঠাই, তো চিঠির বলে দেওয়া থাকে যে এই সময়ের মধ্যে সেই চার্জগুলো সে ক্লিয়ার করবে। তো দেখা যাচ্ছে যে ওই সময়ের মধ্যে সে ক্লিয়ার করার কথা এত টাকা সে করেছে, তার হয়তো 50% বা 40%। দেখা যাচ্ছে যে প্রপারলি পুরো টাকাটা সে না দেওয়ার কারণে আস্তে আস্তে এটা জমতে এরকম হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ারওয়েজের কাছে 68 কোটি টাকা মূল বিলের পাশাপাশি 10 কোটি টাকা ভ্যাট এবং 173 কোটি টাকা সারচার্জ সহ মোট বকেয়া পাওনা রয়েছে 252 কোটি 56 লাখ টাকা। একইভাবে ইউনাইটেডের কাছে 8 কোটি টাকা মূল বিল সহ 54 কোটি টাকা এবং জিএমজি এয়ারলাইন্সের কাছে 29 কোটি 30 লাখ টাকা পাওনা বিমানবন্দর কর্তৃপক্ষের। বকেয়া আদায়ের ক্ষেত্রে এয়ারলাইন্সের পাশাপাশি সরকারি সব পক্ষকে যৌথভাবে কাজ করার পরামর্শ এভিয়েশন বিশ্লেষকদের। শাহ আমানত কর্তৃপক্ষের যে টাকাগুলো এখনো রয়ে গেছে 1000 কোটি টাকার মতো তারা পাওনা রয়ে গেছে এয়ারলাইন্সের কাছে, সেই টাকাগুলো উদ্ধার করার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং সরকার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটাকে উদ্ধার করতে হবে। 2000 সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পাওয়া শাহ আমানতে প্রতি বছর 20,000-এর বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে অন্তত 17 লাখ যাত্রী আসা যাওয়া করেন। দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো রানওয়ে ব্যবহার করে বিমান ওঠানামা সহ নানা সেবা গ্রহণ করার বিপরীতে সার্ভিস চার্জ প্রদান করে বিমানবন্দর কর্তৃপক্ষকে। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর নানা এয়ারলাইন্স থেকে শত কোটি টাকা বকেয়া পাওনা থাকায় রাজস্ব আদায়ে ঘাটতি সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। চিকুনগুনিয়ার প্রকোপের জন্য চট্টগ্রামে নগরীর 20টি এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে 5টি এলাকা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। চিকুনগুনিয়া আক্রান্ত 70% রোগীই এসব এলাকার বাসিন্দা। মশক নিধন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে কেউ রক্ত পরীক্ষা করলেই পাওয়া যাচ্ছে এ ভাইরাসের অস্তিত্ব। এমন পরিস্থিতিতে নগরীর 20টি এলাকায় সবচেয়ে বেশি চিকুনগুনিয়া রোগী শনাক্ত হওয়ার তথ্য উঠে এসেছে সিভিল সার্জন কার্যালয়ের জরিপে। আক্রান্ত রোগীদের মধ্যে 70% এসব এলাকার বাসিন্দা। এজন্য এলাকাগুলোকে চিকুনগুনিয়ার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে হালিশহর, আগ্রাবাদ, বন্দর, সদরঘাট, ডবলমুরিং এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। এন্টোমোলজিস্টের পক্ষ থেকে আমরা গবেষণা করেছি, জরিপ চালিয়েছি। আমরা জরিপের মধ্যে এই এলাকাগুলো হটস্পট, এই এলাকাগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে আমরা চিহ্নিত করেছি। বলেছি এই সমস্ত এলাকাগুলোতে আপনারা ক্রাশ প্রোগ্রাম, বেশি ক্রাশ প্রোগ্রাম করেন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত নগরবাসী। মশক নিধন কার্যক্রম আরো জোরালো করার আহ্বান তাদের। জ্বর, কাশি এবং হাতের মধ্যে লাল হয়ে গেছে। সবারই হচ্ছে, এটা নিয়ে তো আতঙ্কিত। খুব খারাপ ছিল, তো ভালো ছিল না। আমি শিশু হসপিটালে ছিলাম। চিকুনগুনিয়া যেহেতু বেড়ে গেছে, অবশ্যই মশা ওষুধ মারা খুবই জরুরি। সিটি মেয়র বলছেন নতুন মশার ওষুধ দিয়ে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলছে। আমাদের এই রিসার্চটা চলছে, তারা আমাকে রিসার্চ পেপারটা সাবমিট করবে। ওই সাবমিশনের প্রেক্ষিতে আমরা আসলে ব্যাপক আকারে একটা ভালো উদ্যোগ নিতে পারবো, যেটা উদ্যোগ নিলে হয়তো আগামী বছর এর প্রকোপটা কমে আসবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় মশার ঘনত্বের সর্বোচ্চ অস্তিত্ব মিলেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে 134.62%। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় সময়ে আরও থাকছে। 1 মাসেরও বেশি সময় ধরে পানির নিচে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ।
চলাচলে নিষেধাজ্ঞায় কমেছে দর্শনার্থী, পর্যটন ব্যবসায় মন্দা, সেতু পুনর্নির্মাণের আশ্বাস। 5 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। এই মুহূর্তে চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 5 বছর পরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছি, যেহেতু দীর্ঘ 5 বছর পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে যারা কক্সবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ রয়েছে তারা এরই মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং পর্যায়ক্রমে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। আর পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু এই দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি, তিনি এখনো এসে পৌঁছাননি। তবে আমরা সকাল থেকে লক্ষ্য করছি কক্সবাজারের যে চকরিয়া উপজেলা, সেই উপজেলায় 17টি ইউনিয়ন রয়েছে। সেই 17টি ইউনিয়নের নেতাকর্মীরা দলে দলে তারা ঢোল বাজিয়ে, অনেকেই ট্রাকে করে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এখন যেই মাঠে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই মাঠে লোকের লোকারণ্য, যেটি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে প্রায় লাখো মানুষের এই সম্মেলনে কেন্দ্র করে লাখো মানুষ যারা বিএনপির নেতাকর্মী তারা এসেছেন এবং তাদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। যেহেতু তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য তারা এখানে ছুটে এসেছেন। তাদের কাছে তারা যেটি বলছে, দীর্ঘ 17 বছর যে তারা অত্যাচারিত হয়েছে, সেই অত্যাচারের তারা রাজপথে ছিলেন। এই রাজপথে থাকার পর এখন তারা একটি তারা সম্মেলন করতে পারছে এবং এই সম্মেলনে আমরা লক্ষ্য করছি যেমন তো নেতাকর্মী পুরুষ যারা ছিলেন, ঠিক তেমনি নারীরাও এসেছেন এবং নারীরা একপাশে সুশৃঙ্খল আসলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি মঞ্চের এক পাশে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সেই মেডিকেল ক্যাম্পে যারা নেতাকর্মীরা অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু যে সম্মেলন, সেই সম্মেলনটি চলছে। আমরা লক্ষ্য করছি শুধু এই যে আজকে চকরিয়া উপজেলা বিএনপির কাউন্সিল হচ্ছে, এর পাশাপাশি গতকাল উখিয়া উপজেলার কাউন্সিলটি অনুষ্ঠিত হয়েছে। সেখানেও আমরা বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় দেখেছি। আজকেও আমরা লক্ষ্য করছি চকরিয়া যেহেতু সম্মেলনটি হচ্ছে, সেই সম্মেলনে যারা নেতাকর্মীরা তারা সুশৃঙ্খলভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং তারা আমরা লক্ষ্য করছি তারা যে গত 17 বছর ধরে নির্যাতন সহ্য করে তারা মাঠে ছিলেন, সেই বিষয়গুলো নেতাকর্মীদের যে বক্তব্য, সেই বক্তব্যে বারবার উঠে আসছে। তবে সবাই অপেক্ষা করছে বিএনপির যে কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ কখন আসবে এবং প্রিয় নেতার মুখ থেকে তারা তাদের যে শোনার যে বক্তব্য তার শোনার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে চকরিয়া উপজেলা বিএনপির যে কাউন্সিল হচ্ছে, সেই কাউন্সিল থেকে সবচেয়ে। চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কক্সবাজারে। এদিকে কোনো চাঁদাবাজ সন্ত্রাসী বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সদস্য নবায়ন আর প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উপলক্ষে জনসভার আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেছেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, ধর্ম নিয়ে রাজনীতি করা দু একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে কথা বলছেন, অথচ দেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানেনই না। যারা সমাজে অত্যন্ত গুণী মানুষ, অধ্যাপক, শিক্ষক, অফিসার, কর্মকর্তা, এরা বিএনপির সদস্য হবে। কোন গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী, দখলদার, চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না। একবারও তো সেই কথা বললেন না। আপনারা বলছেন সংস্কার না হলে নির্বাচনে যাবেন। বিএনপি তো সংস্কারের কথা কখনো নিষেধ করেনি। রক্ষণাবেক্ষণের অভাবে 3 দশক আগে বন্ধ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে হাসপাতালের কার্যক্রম। জরাজীর্ণ কক্ষগুলোতে এখন নিয়মিত মাদক সেবীদের হয় আড্ডা। সপ্তাহে একদিন ফার্মেসি খোলার কথা থাকলেও এখন তা অনিয়মিত বলে অভিযোগ স্থানীয়দের। আর এই অবস্থায় হাসপাতালটি পুনরায় চালুর আশ্বাস সংশ্লিষ্টদের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। আখাউড়া রেলওয়ে হাসপাতাল জরাজীর্ণ ভবনের প্রবেশের মুখে ভঙ্গুর ফটক, বেশিরভাগ কক্ষ তালাবদ্ধ, অনেক কক্ষে নেই দরজা জানালা।
3 দশক আগে কার্যক্রম বন্ধ হয়ে যায় আখাউড়া রেলওয়ে জংশনের পাশের এই হাসপাতালের। সপ্তাহে একদিন একটি কক্ষে ফার্মেসির কার্যক্রম চালু থাকলেও ওষুধ অপ্রতুল বলে অভিযোগ উঠেছে। এছাড়া খোলা কক্ষগুলোতে নিয়মিত বসে মাদক সেবীদের আড্ডা। স্টাফের পোলাপানা এসে বসে একটু বিড়ি সিগারেট খাই। একটা রেলের হাসপাতাল তো সকল চিকিৎসা দিতে পারবে না। আমরা এখন বর্তমানে এটা ডিসপেন্সারি হিসেবেই আছে, যে একটা ডাক্তার দিয়ে 2-3টা হাসপাতাল বা ডিসপেন্সারি চালাইতে হচ্ছে। যে তিতাস নদী ব্রিজ ভ্রমণ করে এসে এখানে মাদকের আসর বসে। 3 দশকেও হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়নি, তবে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্টদের। এখানে অনেক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে যায়, স্টেশনে অসুস্থ হয়ে যায়। অবশ্যই আমার উদ্যোক্তা কর্তৃপক্ষকে জানাবো, যদি সম্ভব হয় এখানে একজন মেডিকেল অফিসার সব সময় যেন থাকে। হাসপাতালটা বন্ধ আছে দীর্ঘদিন যাবে, এটা বিষয়টা আমরা অবগত, আমরা উপরে কথা বলছি। আশা করি যে খুব তাড়াতাড়ি যাতে হাসপাতালটা ওপেন করা যায়, খোলা যায় এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। 1920 সালে 1 একর জমির উপর নির্মাণ করা হয় আখাউড়া রেলওয়ে হাসপাতাল। বর্তমানে হাসপাতালের ফার্মেসি থেকে সপ্তাহে অন্তত 200 রোগী প্রাথমিক চিকিৎসা ও ঔষধ নেন। প্রয়োজনীয় লোকবল এবং চিকিৎসক নিয়োগ সহ এই হাসপাতালটির অবকাঠামো মেরামত করা গেলে এটিও হতে পারে একটি বিশেষায়িত চিকিৎসা সেবা কেন্দ্র, এমনটি মনে করছে এই অঞ্চলের রোগীরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সময়ে আরও থাকছে। বন্যায় ক্ষতবিক্ষত লক্ষ্মীপুরের দালাল বাজার মিরগঞ্জ সড়ক সংস্কারের অভাবে চলাচলে চরম দুর্ভোগ, বরাদ্দের অপেক্ষায় কর্তৃপক্ষ। ক্রেতা ও পর্যটক আকর্ষণে চাঁদপুরে নির্মাণ হতে যাচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। 3তলা ভবনটি নির্মাণ করা হবে প্রায় 40 একর জায়গা জুড়ে, যেখানে মাছ বেচা কেনার জায়গা ছাড়াও থাকবে গবেষণাগার ও উন্নত মানের রেস্তোরাঁ। ক্রেতা ও পর্যটকদের আরও আকৃষ্ট করতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। প্রতিদিন স্থানীয় ক্রেতাদের পাশাপাশি জেলার বাইরের অনেক পাইকার ও খুচরা ক্রেতারা মাছ কিনতে ভিড় করেন চাঁদপুরে। তাদের প্রধান আকর্ষণ এখানকার ইলিশ। তবে অবকাঠামো ও অন্যান্য সুবিধা না থাকায় বিপাকে পড়তে হয় ক্রেতাদের। বাইরের ক্রেতা ও পর্যটকদের আকর্ষণের জন্য এবার আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার, যেখানে থাকবে মাছ কেনা বেচার জায়গা, সংরক্ষণের জন্য হিমাগার, লিলাম শেড, মিনি ডকইয়ার্ড, নদী পাড়ে পন্টুনের পাশাপাশি মাছ হিমায়িতকরণ ও প্যাকেজিং এর সুবিধা। তার সঙ্গে থাকবে গবেষণাগার, মৎস্যভিত্তিক কর্পোরেট বিভিন্ন অফিস, ব্যাংক ও রেস্তোরাঁ। 40 একর জায়গায় 3 তলা জুড়ে থাকবে এইসব সুবিধা। পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, আমার মনে হয় আরেকটু ভালো হতো। আশা করি সামনে সব ধরনের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যাবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও অতিরিক্ত করারোপ না করার আহ্বান মৎস্য ব্যবসায়ীর। আরো জায়গা আছে এই পাশে, ওইখানে যদি করে তাইলে আমরা হয়তো ওইটা কমপ্লিট হলে ওইখানে যাইতে পারবো, কিন্তু তার বিনিময়ে কোনো চার্জ লাগলে পারবো না। এই উদ্যোগে সব পক্ষের স্বার্থ রক্ষা করা হবে বলে জানান জেলা প্রশাসক। এখানে একটা ভালো বিপণন সেন্টার হোক, এটা হলো একটা। দ্বিতীয় আরেকটা হলো যে এই প্রকল্পের সাথে আমরা এখানে একটা ইলিশ রিসার্চ সেন্টারের প্রপোজাল দিয়েছি। জেলা প্রশাসনের তথ্য মতে আগামী 3 বছরে নতুন এই কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে। ব্যয় ধরা হয়েছে 50 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। 1 মাসেরও বেশি সময় ধরে পানিতে ডুবে আছে রাঙামাটির ঝুলন্ত সেতু। এ কারণে প্রতি বর্ষায় কমে যায় পর্যটকের সংখ্যাও। এতে নেতিবাচক প্রভাব পড়ে পর্যটন ব্যবসায়। জেলার পর্যটন শিল্প বাঁচাতে আরেকটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পার্বত্য জেলা পরিষদ। হেফাজত সবুজের পাঠন তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটি পর্যটন শিল্পের আইকন কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু ডুবে আছে 1 মাসেরও বেশি সময় ধরে। চলাচলে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। পর্যটকের পদচারণায় মুখর স্থানটি এখন প্রায় নিস্তব্ধ। ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় প্রভাব পড়েছে জেলার পর্যটন খাতের ওপর। পর্যটক না থাকায় বোটগুলো বেঁধে রাখা হয়েছে ঘাটে। আবাসিক হোটেলে নেই তেমন বুকিং। অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। 20-30টা বুট ভাড়া হইতো, এখন ডুবে যাওয়াতে এখন টুরিস্ট আসতেছে না এবং ভাড়া হচ্ছে না। ব্রিজ ডোবার কারণে আমরা একদম বেচা বিক্রি নাই, টুরিস্ট কম। আমরা খুব কষ্টে আছি। এখন এসে দেখতেছি সেটা কি ডুবানো। দেখতে আসবো কি, দেখাবো কি, আর মানুষ দেখবে কি, আনন্দ করবে কোথায়। কর্তৃপক্ষ এটা সংস্কারের বিষয় নিয়ে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমরা এই মুহূর্তে পর্যন্ত জানি না। রাঙামাটির এই পর্যটন শিল্পকে বাঁচাতে এই ঝুলন্ত সেতুর কিছু একটা ওনারা যাতেন করেন। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন অবস্থা হলেও এতদিন নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে নতুন করে সেতুটি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এই ঝুলন্ত সেতুকে পুনর্নির্মাণ করা, যাতে বর্ষায় এটা ক্ষতিগ্রস্ত হতে না পারে এবং সারা বছর যাতে আমাদের টুরিস্টরা
যাতে এই ঝুলন্ত সেতু উপভোগ করতে পারে। রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় দুই পাহাড়কে যুক্ত করতে 1986 সালে 335 ফুটের দৈর্ঘ্যের ঝুলন্ত সেতু নির্মাণ করে পর্যটন কর্পোরেশন। সময় সংবাদ, রাঙামাটি। 2 বছরও শেষ হয়নি কুমিল্লার তিতাসের আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ। ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পার হচ্ছেন এলাকাবাসী। কাজ শেষ না হওয়ায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে কর্তৃপক্ষ। বাহার রাহানের পাঠানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নির্মাণাধীন সেতু, তবে কাজ বন্ধ থাকায় যত্রতত্র ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। 2023 সালে কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারের পাশে গোমতী নদীর ওপর নির্মাণ শুরু হয় পাকা সেতুর কাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকল্পের মেয়াদ শেষ হয়, তবে এর মধ্যে শেষ হয়নি নির্মাণ কাজ। এই কারণে ঝুঁকি নিয়ে নৌকায় করে খরস্রোতা নদী পার হচ্ছেন এলাকাবাসী। দ্রুত সেতুর কাজ শেষ করার দাবি তাদের। কাজ না হওয়ার কারণে এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগের শেষ নাই। ব্রিজ না থাকার কারণে আমরা ব্যবসা দেউলি হয়ে যাচ্ছি। ব্রিজ যখন আগে ভালো ছিল তো ক্লাস লেট হতো না, বাট এখন অনেক লেট হয়ে যায়। এলাকাবাসীর একটাই দাবি যে ব্রিজের কাজটা যেন খুব দ্রুত হয়। সবশেষ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে কাজ শেষ না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নদীর ক্যারেক্টারিস্টিক্স এবং স্রোত আর প্রাকৃতিক দুর্যোগের কারণে যত সময় বৃষ্টি কমপ্লিট করতে পারে নাই, তারপরে আমরা সময় বর্ধন করে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে বৃষ্টি কমপ্লিট করতে হবে। কমপ্লিট যদি না করে তাহলে আমরা ঠিকাদারের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য থাকব। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 10 কোটি টাকা। সময় সংবাদ, কুমিল্লা। সংস্কার হয় না দীর্ঘদিন, বন্যার আঘাত হয়েছে ক্ষতবিক্ষত, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে লক্ষ্মীপুরের দালালবাজার মিরগঞ্জ সড়ক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর এতে চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। এলজিইডি বলছে সড়ক সংস্কারে এরই মধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে। মাজহারুল আনোয়ার টিপু রিপোর্ট। সড়ক জুড়ে ছোট বড় গর্ত, উঠে গেছে বেশিরভাগ অংশের কার্পেটিং। বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার মিরগঞ্জ সড়কের। এটি মূলত সদর ও রামগঞ্জ উপজেলার মূল সংযোগ সড়ক। খানাখন্দের কারণে বর্তমানে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। স্কুলে যেতে অনেক সমস্যা হয়, রাস্তার অনেক গর্ত, গায়ে দিয়ে যেতে অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা গেছে ডেলিভারি রোগী হঠাৎ এই রোডের রোগী কোন দিকে যাবে যদি রাস্তার অবস্থা খারাপ হয়। আমাদের রোগীপত্র আছে, মেডিকেল যেতে পারি না, পাত্তি ভেঙে যায়, চাক্কার ক্ষতি হয়ে যায়। এলজিইডি বলছে গত বছরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়কটির। তবে এর সংস্কারে এরই মধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। রাস্তাটা জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এবং প্রায় 9 কিলোমিটার মতো রাস্তাটা আমরা একটা সিঙ্গেল প্রজেক্ট হিসাবে, এটা গত বছর নতুন একটা প্রজেক্ট বিএস্ট্রং প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমরা ওই প্রজেক্টে এটা দেওয়া হয়েছে, অলরেডি এটা অনুমোদন হয়েছে। 18 কিলোমিটার দীর্ঘ দালালবাজার রামগঞ্জ সড়কের বেশি নাজুক অবস্থা। দালালবাজার থেকে মিরগঞ্জ পর্যন্ত 9 কিলোমিটার অংশ। প্রতিদিন সড়কটি অন্তত 30,000 মানুষ ব্যবহার করেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ইউনিভার্সিটি ফেয়ার 2025। শনিবার নগরীর অন্যান্য আবাসিক এলাকায় ফ্রোবেল একাডেমির ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে চট্টগ্রাম ও ঢাকার 7টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং 14টি খ্যাতনামা শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান। মেলায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ খবর জানতে পারেন দর্শনার্থীরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে প্রোগ্রাম নির্বাচন, বৃত্তির সুযোগ এবং বৈশ্বিক কর্মসংস্থানের নতুন ধারা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়। প্রায় 400-র বেশি শিক্ষার্থী বিভিন্ন স্কুল থেকে এই মেলায় অংশগ্রহণ করে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের উৎসাহ যোগাতে বান্দরবানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা শহরের রাজার মাঠ এলাকায় এই কর্মসূচির আয়োজন করে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বান্দরবান শাখা। এ সময় আয়োজকরা জানান, বান্দরবানে চলতি বছরের জানুয়ারি থেকে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে 2টি ব্যাচ এই 100 প্রশিক্ষণার্থী কোর্স শেষ করেছেন। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সঠিক তালিকা প্রণয়ন এবং ভুয়া নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও
আহত সেল। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। শহীদ ও আহত সেলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী তামিম খান বলেন, চট্টগ্রাম বিভাগের 11 জেলায় এখনও শহীদ ও আহতদের সুরক্ষা ও ন্যায্যতার ঘাটতি রয়েছে। আর উল্লেখ করেন, পটিয়া মাদ্রাসার 80 জন আহত শিক্ষার্থী তালিকার বাইরে রয়েছেন। তামিম খান বলেন, যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈর শাসন মুক্ত হয়েছে, অরক্ষিত অবস্থায় পড়ে আছে তাদের কবর। শহীদদের স্মরণে সড়ক, স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি স্থাপনার নামকরণের দাবি জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়কারী আকিফ আব্দুল্লাহ, সহ সমন্বয়কারী শাহেদ আশরাফি সহ 11 জেলার সমন্বয়কারীরা। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে 17 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও মাত্র 13% শিক্ষার্থী আবাসন সুবিধা পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে অনশনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে 18 আগস্ট বিক্ষোভ করেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। এ সময় ক্যাম্পে যেতে বাধা দেওয়া হয় দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তাদের। তাদের দাবি, প্রশাসন আশ্বাস দিয়েও কোনো ধরনের সমাধান না হওয়ায় দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন তারা। 9 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। বিভাগীয় সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কাগজে কলমে আজকে প্রত্যাবাসন। 8 বছরে রোহিঙ্গারা ফিরতে পারেননি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ফের আশার আলো, বাংলাদেশের নিজস্ব রোড ম্যাপ তৈরির তাগিদ। বিমানসহ 6 এয়ারলাইন্সের কাছে পাওনা 2100 কোটি টাকা। বিপাকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। বন্ধ রিজেন্ট, জিএমজি ও ইউনাইটেডের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। জ্বর, কাশি এবং হাতের মধ্যে লাল লাল হয়ে গেছে। চিকুনগুনিয়া যেহেতু বেড়ে গেছে, অবশ্যই মশা ওষুধ মারা খুবই জরুরি। চট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ। আক্রান্তের 70 ভাগেই 20টি হটস্পটের বাসিন্দা। মশা নিধনে ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে চিঠি সিভিল সার্জনের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।